শুভেচ্ছা সবাইকে স্বাগত রাতের মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সংসদে আইন করে কোটা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় এক ব্রিফিংয়ে তারা কাল সকাল 11টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন। এদিকে আন্দোলনের সমালোচনা করে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী আদালতের রায় মেনে রাজপথ ছাড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। পেনশন স্কিম নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠক করেছে আওয়ামী লীগ। পরে ওবায়দুল কাদের জানান, শিক্ষকদের জন্য 1 বছর আগেই স্কিমটি চালু করার সিদ্ধান্ত ভুল ছিল, যা সংশোধন করা হবে। আর বাকি দাবিগুলো প্রধানমন্ত্রীকে জানানো হবে। কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন তিনি। এবং ভারী বৃষ্টিতে গতকাল রাজধানীর কয়েকটি মার্কেট তলিয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। সিটি কর্পোরেশন বলছে, জলাবদ্ধতা দূর করতে সব ধরনের চেষ্টা চলছে। এদিকে কয়েক দফা বন্যায় খাদ্য সংকটে পড়েছেন বিভিন্ন এলাকার বানভাসী মানুষ। 4 দিন পর আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কোটার যৌক্তিক সংস্কারে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে অবরোধ থেকে সরে এসে নতুন কর্মসূচি হিসেবে কাল সকাল 11টায় পদযাত্রা কর্মসূচি এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তারা। এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সমালোচনা করেছেন মন্ত্রীরা। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে কোটা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে তারা জানান, জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আইন পাশের দাবিতে রোববার রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। আগামীকাল আমাদের কর্মসূচি থাকবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি সকল চাকরিতে, সকল গ্রেডের সকল চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। এ সময় শিক্ষার্থীরা জানান, কোটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাশ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন করবেন। আন্দোলন থামাতে ষড়যন্ত্র করে মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোনো ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। যদি আমাদের দাবি আদায় না হয়, আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। জনগণকে সাথে নিয়ে, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। এদিকে শিক্ষার্থীদের চলমান এই আন্দোলন নিয়ে নানান সমালোচনা করেছেন সরকারের মন্ত্রীরা। আজ বিভিন্ন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আদালতের রায় মেনে নিয়ে রাজপথ ছাড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিরোধী। সাংবিধানিক রাষ্ট্র পরিচালনার মূলনীতির আওতায় প্রণীত কোনো সরকারি নীতি কেবল রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত শিক্ষার্থীদের একটি অংশের দাবির প্রেক্ষিতে পরিবর্তন হতে পারে না। আমাদের প্রধান বিচারপতি যেভাবে বলেছেন সেইভাবে তারা যেন তাদের দাবিটা কবে এসে তাদের সবকিছু বলে। পৃথিবীর সব দেশেই কোটা রয়েছে, ভারত দেশে কিছু অনগ্রসর জায়গা থাকে, যেমন আমাদের এই নৃগোষ্ঠীর জন্য আমাদের কিছু কোটা রয়েছে সংবিধানে বলা আছে, এবং এটা সংবিধান সেটি বলা আছে। এই নৃগোষ্ঠীর কোটা যদি বন্ধ করে দেওয়া হয়, এগুলিতে কোনোদিন মূল স্রোতের সঙ্গে একত্র হতে পারবে। আন্দোলনের কিন্তু কোনো ইস্যু নাই। আপনারা শুধু রাস্তায় থাকেন না, আপনাদের যে কাজ সেটা হচ্ছে
লেখাপড়া করা। আপনাদের যে কাজ এখন সেটা হচ্ছে আপনাদের কোনো বক্তব্য থাকলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ 7 অগস্ট সময় দিয়েছে, সেইখানে আপনারা বক্তব্য রাখবেন। আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন? এক একবার রাষ্ট্রের এক এক অঙ্গের কাছে দাবি করা হচ্ছে কেন? এতে কি প্রমাণিত হয়? এতে প্রমাণিত হয় তার আদৌ পুরো বিষয় নিয়ে ভালোভাবে জ্ঞাত নন। আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হওয়া এবং তাদের মৌলিক দাবি এবং সরকারের অবস্থান একই রকম প্রতীয়মান হওয়া সত্ত্বেও যারা বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করছে এবং এখনো আন্দোলন নামে জনদুর্ভোগ তৈরি করছে, আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। এদিকে কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে অংশগ্রহণকারীদের একটি অংশ পুলিশের যানবাহন ভাঙচুর, হামলা ও মারধর করেছে এমন অভিযোগে শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। এতে আসামি হিসেবে অজ্ঞাত পরিচয় অনেক শিক্ষার্থীর কথা উল্লেখ করা হয়েছে। দাউদ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের কোটা সংস্কারের ন্যায্য আন্দোলনের পেছনে সরকার ভিন্ন কিছু করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির কমিটির নেতা কর্মীদের সাথে নিয়ে সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা আব্বাস এই মন্তব্য করেন। বলেন, কোটা আন্দোলনে বিএনপিকে জড়িয়ে আন্দোলনকে অন্যদিকে নেয়ার চক্রান্ত করছে সরকার। জানান, বিএনপিতে কমিটি বাণিজ্য হয় না, কাউন্সিল বা কমিটি যাই হোক সবই দলের অভ্যন্তরীণ ব্যাপার। কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য। আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা, এই দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা, এটা আমরা ভয় পাচ্ছি। কমিটিতে বাণিজ্য করা হয় কথাটা ঠিক না, এটা সম্পূর্ণ একটা অলীক কথাবার্তা। পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন প্রত্যাহার সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের 3 দফা দাবি প্রধানমন্ত্রীকে জানানো হবে, তারপর আসবে সিদ্ধান্ত, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে দুপুরে বৈঠক শেষে তিনি একথা জানান। কর্মবিরতিতে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল বেলা 12টার দিকে তাদের আন্দোলন নিয়ে আলোচনার জন্য আসেন রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে। শিক্ষক নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছাড়াও বৈঠকে বসেন দলটির শীর্ষ নেতারা। প্রায় 45 মিনিট আলোচনা শেষে বৈঠক নিয়ে কিছু না বলেই চলে যান শিক্ষকরা। সবগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাথে কথা বলে, সবগুলো শিক্ষক সমিতির সাথে কথা বলে তারপর আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদের। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, সার্বজনীন পেনশন স্কিম সবার জন্য চালু হবে আগামী বছর, কিন্তু শিক্ষকদের জন্য তা এবছর চালু করার সিদ্ধান্ত ভুল ছিল। এটি সরকার বিবেচনায় নেবে আর তাদের বাকি দাবিগুলোর বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হবে। এটাই সত্য যে সবার পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার তারিখ হচ্ছে 1 জুলাই 2025। এটা তাদেরকে আমরা পরিষ্কারভাবে বলেছি, আলোচনা হবে, তাদের দাবিনামা প্রধানমন্ত্রী সময় পেয়ে আমরা উত্থাপন করব। কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে বৈঠকে শিক্ষকদের সাথে আলোচনা হয়েছে বলে জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি। শিক্ষক নেতৃবৃন্দ সাংগঠনিকভাবে তাদের ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তির প্রজ্ঞাপন বাতিল, সুপার গ্রেডে অন্তর্ভুক্তি ও স্বতন্ত্র বেতন স্কেল, এই 3 দাবিতে গেল 13 মার্চ থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন করছেন। এসব দাবি আদায়ের জন্য 1 জুলাই থেকে কর্মবিরতিতে আছেন তারা। তবে আজকের বৈঠকে কর্মকর্তা ও কর্মচারীদের কোনো প্রতিনিধি দল আসেননি। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।
ইসলামী ব্যাংকের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসর। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইসলামী ব্যাংক 2-0 গোলে হারায় স্ট্যান্ডার্ড ব্যাংককে। টুর্নামেন্টে তৃতীয় হয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। 27 এপ্রিল থেকে শুরু হয়েছিল এবারের আসর। দ্বিতীয় এই টুর্নামেন্টে অংশ নেয় 31টি ব্যাংক। ফাইনালে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলোয়াড়দের মার্চ পাস্টের পর হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি পায় 30 লাখ টাকা প্রাইজ মানি। এছাড়া রানার্স আপ দল পায় 20 লাখ এবং তৃতীয় হওয়া ব্যাংক দলটি পায় 10 লাখ টাকা। আমরা চেষ্টা করে যাচ্ছি খেলাধুলার দিকে আরও যেন সবাই মনোযোগী হয়। সেই সাথে সাথে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সঙ্গে আমরা যুক্ত আছি। সেখানে আমরা কয়েকটি খেলা বেছে নিয়েছি, সবগুলি একসাথে হয়তো পারবো না, কিন্তু ওর মধ্য দিয়ে ট্রেনিং করিয়ে উপযুক্ত করে গড়ে তোলা, এটা সব থেকে দরকার। আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যাংক অ্যাসোসিয়েশনকে। আমি বলবো এই খেলাধুলার মধ্যে থেকে এক সময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে। আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে। শুক্রবারে টানা 6 ঘন্টা বৃষ্টির পানিতে পুরো নিউ মার্কেটে কোমর সমান পানি জমে। ব্যবসায়ীদের দাবি, পানিতে নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার মালামাল। একটু বৃষ্টিতে তলিয়ে যাওয়া থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা চেয়েছেন তারা। এদিকে আগামী 19 জুলাই থেকে প্রবল বর্ষণের বার্তা দিয়েছে আবহাওয়া বিভাগ। দীর্ঘ 25 বছর নিউ মার্কেটে জুতার ব্যবসা করছেন শাহ আলম। ছোট্ট এই দোকানে তিনি সহ কাজ করেন 3 জন। বৃষ্টির মৌসুম এলেই শঙ্কায় পার হয় তাদের সময়। শুক্রবারের বৃষ্টিতে তাদের সেই শঙ্কায় সত্যি হয়েছে। আমাদের মনে করেন ক্ষয়ক্ষতি হয়েছে, সবারই ক্ষয়ক্ষতি হয়েছে। এই জিনিসটা উঠে তুলেতে আমাদের মনে করেন 1 বছর চলে যাবে। শাহ আলমের মতো নিউ মার্কেটের যত ব্যবসায়ী রয়েছে সবার আতঙ্ক বর্ষাকাল। এলাকার পানির নিষ্কাশনের ব্যবস্থা ভালো না হয় তার প্রতিটি রাত কাটান দুশ্চিন্তায়। বৃষ্টি বেশি অবস্থা হইলেই তখন পানি উঠে যায়, পানি উঠে গেলে তখন তার মালগুলো নষ্ট হয়ে যায়। অন্যান্য বছরের তুলনায় এবার একটু মানুষের মাল বেশি নষ্ট হয়েছে, অনেক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখন ব্যবসার প্রায় অর্ধেকই আমাদের লস চলে যাইব। মার্কেটের সভাপতি জানিয়েছেন, জলাবদ্ধতা দূর করতে বছর বছর পরিকল্পনায় শুধু হয়। 1 বছর ধরে পরিকল্পনা হচ্ছে যে নিউ মার্কেট, বিজিবি, বুড়িগঙ্গা নতুন একটা পাইপলাইন তৈরি হবে এবং পুরোনোটা সংস্কার হবে। তো আমাদের একটা কষ্টের বিষয় যে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, সিটি কর্পোরেশন চেষ্টা করছে, কিন্তু এই যে এক সংস্থা আরেক সংস্থার কাজে যে বাধার সৃষ্টি করে, এটা আসলে ঠিক না। এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, জলাবদ্ধতা দূর করতে সব ধরনের চেষ্টাই তারা করছেন। পরিচ্ছন্ন কর্মীরা আপনারা দেখেছেন যে যদি সে 1000 ফিট রাস্তা সে তদারকির দায়িত্বে থাকে, প্রতি 50 ফিট পর হয়তো একটা করে পিট আছে, তাকে চিন্তা করেন এটি পরিষ্কার করতে 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 একবার ওই প্রান্তে যেতে হচ্ছে, আবার এই প্রান্তে হচ্ছে, কিন্তু পানির স্রোত ততক্ষণে কিন্তু আবার পিটটাকে কিন্তু বদ্ধ করে ফেলতেছে। এই যে একটা ইঁদুর বিড়াল খেলা পলিথিনের সাথে আমাদের বর্জ্যকর্মীদেরকে কিন্তু আমাদেরকে সারাক্ষণ এই প্রতিনয়। অন্যদিকে আবহাওয়া বিভাগ জানিয়েছে, এ মাসের 18 তারিখের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টিপাত যেটা অব্যাহত আছে, তা আজকে থেকেই সারা বাংলাদেশেই তীব্রতা একটু কমে যাবে। 19 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার একটু বৃদ্ধি পেতে পারে। শুক্রবারের বৃষ্টির পানি না সরায় রাজধানীর কিছু এলাকায় এখনো জলাবদ্ধতা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের সামনে পানি এখনো নামেনি। বুয়েটের শিক্ষকদের আবাসিক ভবন এলাকাতেও জমে আছে পানি। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। কয়েক দফা বন্যায় খাদ্য সংকটে পড়েছেন বিভিন্ন এলাকার বানভাসী মানুষ। সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্নবিত্ত এবং দিনমজুররা। এখনো দেশের 7টি নদীর পানি 18টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে কয়েক দফায় বন্যার কবলে পড়ে। এতে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রামের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। এসব এলাকার অনেক স্থান এখনও বন্যার কবলে। পানিবন্দী হয়ে আছে লাখ লাখ মানুষ।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের মানুষ। দিনমজুর এবং চাষাবাদ করে যারা জীবিকা নির্বাহ করেন তারা এখন দিশেহারা। পানিতে ঘরের আসবাবপত্র, চাল চুলা সবই হারিয়েছেন তারা। জানান, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেই আবারও বন্যায় খাদ্য সংকট দেখা দিয়েছে সেখানে। পানির উপরে সহির উপরে মনে করো থাকি, ছোঁয়া নিয়ে কষ্ট করি। আমি আশ্রয় নিচে আস্তার উপরে, আমার কেউ দেখানো মানুষ নেই। অনেকেই পরিবার পরিজন নিয়ে দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সরকারি বেসরকারি সহযোগিতা পেলেও তা খুবই সামান্য বলে জানান তারা। অভিযোগ করেন, অনেকের কাছেই এসব সহায়তাও পৌঁছায়নি। হতাশায় বুকের দেখানি নাই, খাবার নাই, আমরা আর্থিক সমস্যায়। চেয়ারম্যান মেম্বার আমরা আর কেউ আইয়া দেখছো না, দেখো না, আমরা ঈদের পর থেকে যে নিয়ে না আসছি, কেউ খোঁজ খবর নেই না। শুধু তাই নয়, বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গোখাদ্য সংকটও। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে কেবল সিরাজগঞ্জেই প্রায় 40,000 গবাদি পশু পানিবন্দী হয়ে পড়েছে। জেলার প্রায় 200 হেক্টর জমির কাঁচা ঘাস পানিতে তলিয়ে গেছে। গাইবান্ধা, কুড়িগ্রাম ও সুনামগঞ্জ সহ বন্যা কবলিত সব জেলার চিত্র প্রায় একই। ছাগল গরু নিয়ে কষ্ট, মানুষের কষ্ট, আমরা খাবার পাইনি, থাকতে পারিনি, ঘর দুয়ার ভাঙা। ঘরের মধ্যে পানি হয়েছে, পানি ঠেলা থেকে হয়নি। তারপরে চহির উপরে 2টা ছাগল আছিল, চহির উপরে তুলছি। ঠিক মতো রান্না বান্না করে খাওয়া যায় না, গরিব আছে কষ্ট, মানুষের কষ্ট। বানভাসীদের জন্য সরকারি বেসরকারি ও বিত্তবানদের খাদ্য সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন দুর্ভোগে থাকা মানুষ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রাজধানীর মতিঝিলে সেনা কল্যাণ ভবনের পাশে বেদখলে থাকা মন্দিরের জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। কয়েক দশক ধরে এসব জমি দখল করে রেখেছিল প্রভাবশালীরা। জানা গেছে, উদ্ধার করা 36% জমির দাম কমপক্ষে 200 কোটি টাকা। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। মতিঝিলে সেনা কল্যাণ ভবনের পাশেই এই জমিটি শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের হলেও বহু বছর ধরে তা ছিল প্রভাবশালীদের দখলে। জমির খতিয়ান যাচাই বাছাই করে সকালে সেখানে উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা জেলা প্রশাসন। দীর্ঘদিন ধরেই জমির মালিকানা দাবি করে দোকান তুলে ভাড়া দিয়ে রেখেছিল প্রভাবশালীরা। পজিশন উঠানোর পরে বলছে যে আপনারা যারা দোকান নেবেন অ্যাডভান্স করেন। আমি দোকান বাবদ 1 লাখ টাকা অ্যাডভান্স করছি। অ্যাডভান্স দিছিলাম এই শেখ এশিয়া লিমিটেড, শেখ মহিউদ্দিন আহমেদ, উনি আমাকে একটা ডিড করে দিছে। অভিযানে সব দোকান গুড়িয়ে দিয়ে মন্দিরের 36% জমি উদ্ধার করা হয়। ভেঙে ফেলা হয় কয়েকটি নির্মাণাধীন স্থাপনা। যাদের কাছে তারা অ্যাডভান্স দিয়েছে বলতেছে, দাবি করতেছে, এরকম কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে নাই। আর বড় কথা হলো, যে জমির মালিকই না সে তো কাউকে ভাড়া দিতে পারে না, সে তো কারোর সাথে চুক্তিবদ্ধ হতে পারে না। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া জমিতে মন্দির স্থাপন করা হবে। জেলা প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি এটাকে বেদখল জায়গাকে মুক্ত করার জন্য। এই দেবতার সম্পত্তিটি উদ্ধারের পর আমরা এটা শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের আমরা বিগ্রহ স্থাপন করব, একটি মন্দির স্থাপন করব, তারপরে শুরু হবে তার পূজা অর্চনা। আগামীতে রাজধানীর অন্যান্য স্থানেও দখল হয়ে যাওয়া দেবোত্তর সম্পত্তি উদ্ধার করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফরিদপুরে পদ্মার তীরবর্তী ধরলা মোড় এলাকায় আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। বিলীন হয়ে গেছে 15টি বসতবাড়ি। হুমকিতে রয়েছে শহর রক্ষা এবং বেড়ি বাঁধও। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের কারণেই ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার ধলারমোড় এলাকায় শহর রক্ষা বাঁধ ও বেড়িবাঁধের মধ্যবর্তী স্থানে পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে অবৈধভাবে ডেজার্ট দিয়ে বালু উত্তোলন করায় ওই এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পদ্মার পানি বাড়তে থাকায় ভাঙনের তীব্রতা বাড়ে। এরই মধ্যে ভেঙে গেছে অন্তত 15টি ঘরবাড়ি ও অনেক গাছপালা। ঝুঁকিতে পড়েছে বেড়িবাঁধও। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আজম পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বালু উত্তোলন করায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ভাঙনের কবলে পড়ে সহায় সম্বল হারানোর সংখ্যায় কয়েকশো পরিবার। শহর রক্ষা বাঁধের পাশে অবদার জমি প্রায় 150 ফিট, এর ভিতরে এসে সে বেকু দিয়ে মাটি কাটছে, যার ফলে এখন বর্ষাকালে নদীর পানি আসার কারণে এই বাড়িঘরগুলো ভাঙে যাচ্ছে। 100 ফিট তলেতে খুঁজে নিয়ে চলে গেছে। আর মনে করলেন যে পরে বালি হেলাইছে, বালি হেলানোর পরে আবার কাইটে নিয়ে গেছে খাড়া করে, তারপরে সবকিছু ডলকাইয়ে চলে গেছে। 30-40 ঘর বাড়ি ঘর আছে, 500-600 মানুষ আছে।
ওর কাছে গেলে বোধ ও কয় কি তোমার বাপের গেলে টাকা নাকি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির মতামত না পাওয়া গেলেও সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা জানান বারবার অভিযোগ দিয়েও ওই এলাকা থেকে বালু উত্তোলন ঠেকানো যায়নি। ডেজার লাগাইছে দেখেন ওই জায়গা থেকে শহরক্ষা যে বাদ সেই জায়গা থেকে বোল্ডার খসে পড়তেছে, এই ডেজার লাগাইছে। যদি আজকের ভিতরে যদি সরকার আমাদের ডিসি মহোদয় এবং ইউএনও মহোদয় যদি না নেয় পদক্ষেপ, তাইলে ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হিসেবে আমি পদক্ষেপ নেব। এই পানি আপনার জায়গাতে বালি কাটাতে ওইখানে বেশি গভীর হয়েছে, এখন পানি আসাতে ঘর ভেঙে পড়ছে, পানির ভিতর ডুবে গেছে, গাছপালা ডুবে যাচ্ছে, বাচ্চা মূলত পানি আপনার। যেই কারণে আমি তাদেরকে ইনফর্ম করেছি তারা যাতে ওইটা দ্রুত ওইটা রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে এই বাচ্চা রক্ষা করে। দ্রুতই ভাঙন রক্ষায় কাজ শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা সাইটটি পরিদর্শন করি, আপদকালীন জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করব এবং আমরা মনে করি আমাদের পানি উন্নয়ন বোর্ডের কাজের মাধ্যমে উক্ত ভাঙন কবলিত স্থানটি ভাঙনের হাত থেকে রক্ষা পাবে। এদিকে মুন্সিগঞ্জের টুঙ্গিবাড়ির দিঘিরপাড় বাজারে পদ্মার ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে একটি পাটের আড়ত সহ 9টি দোকান বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে গৃহীত প্রকল্পের কাজ চলছে, তবে কাজের ধীরগতি নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোটা সংস্কারে আইন না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের, কাল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা কর্মসূচি। পেনশন স্কিম নিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের বৈঠক, সিদ্ধান্ত পরে শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ। এবং রাজধানীতে ভারী বৃষ্টিতে মার্কেট তলিয়ে ক্ষতিতে ব্যবসায়ীরা, কয়েক দফা বন্যায় খাদ্য সংকটে বানভাসী মানুষ, 4 দিন পর ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলা এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।